বসে শত কোটি টাকার মালিক বনে যান রাজস্ব কর্মকর্তা আরজিনা খাতুন। 3 বছরে 500 ভরি স্বর্ণ কেনার অভিযোগ। নারী কোটা দিয়ে বরং আমার নারীর যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। শুধুমাত্র প্রতিবন্ধী কোটা ছাড়া কোনো কোটা থাকবে না। 56% কোটা পাকিস্তানের চেয়েও ভয়াবহ একটা বৈষম্য আমার মেধাবীদের সাথে। কোটা আন্দোলনে উত্তাল সারা দেশ। বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ। কর্মবিরতিতে তৃতীয় দিনেও অচল বিশ্ববিদ্যালয়। মুক্তির আন্দোলনে হামলা, আহত 10। কোটা আন্দোলনকারীদের উপর ভর করেছে বিএনপির মন্তব্য কাদেরের। বেনজিরকে ফেরাতে এবং মতিউরকে গ্রেফতারে ব্যবস্থা নেবে কমিশন, জানালেন দুদক আইনজীবী। সাদিক এগ্রো থেকে কোটি টাকার সেই গরু জব্দ। এবং টানা বর্ষণে 3 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি। বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত। অনেক এলাকায় ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন KSTMT বার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এবার জানাবো বিস্তারিত। দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক বনে যাওয়া ওএসডি রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে শত কোটি টাকার মালিক হয়েছেন আরেক রাজস্ব কর্মকর্তা আরজিনা খাতুন। গ্রামে বাড়ি, ঢাকায় আলিশান ফ্ল্যাট, স্বর্ণ ও হীরার গয়না, পরিবারের সদস্যদের নামে জমির মালিক হয়েছেন মাত্র 3 বছরে। দুদকে অভিযোগ পড়েছে এ কর্মকর্তার বিরুদ্ধে। আরজিনার সাথে মতিউরের ফোন আলাপও এসেছে দেশ টিভির হাতে। মহিউদ্দিন আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন ফজলাদিত্য। আরজিনা খাতুন রাজস্ব বোর্ডের মূসক মনিটরিং পরিসংখ্যান ও সম্মানিত বিভাগের দ্বিতীয় সচিব। আগে ছিলেন চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার। ছাগলকাণ্ডের মতিউর আলোচনায় আসার পর 10 জুন দুর্নীতি দমন কমিশনে আরজিনার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। বলা হয়, মানি লন্ডারিং, স্বর্ণ চোরাচালান চক্রের সাথে জড়িত যোগসাজশ আছে তার। মিথ্যা তথ্য দিয়ে পণ্য আমদানি সহ নানা দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করেন তিনি। অভিযোগ ধরে অনুসন্ধানে নামে দেশ টিভি। রাজধানীর মিরপুরে 2000 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট ক্রয় করতে তিনি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন। 2020 সালে ঋণ অনুমোদন হয় তার নামে, অথচ 1 বছর আগে এই ফ্ল্যাট কিনেন। 1,30,00,000 টাকায় ফ্ল্যাট কিনলেও রেজিস্ট্রেশনে দেখানো হয় 68 লাখ। ঋণ নিয়েছে 60 লক্ষ টাকা। গ্রামে 2 তলা বাড়িও করেছেন আরজিনা। আত্মীয় স্বজনের নামে ক্রয় করেছেন জমিও। জমির দলিলও এসেছে দেশ টিভির হাতে। 2018 সাল থেকে 2023 সালের মধ্যে 500 ভরি স্বর্ণ আর 50 ভরি ডায়মন্ড ক্রয় করার অভিযোগ ওঠে দুদকের অভিযোগে। 2022 সাল থেকে শেয়ার বাজারে বিনিয়োগ করছেন আরজিনা। একদিনে বিনিয়োগ করেন 10 লাখ। মতিউর রহমানের সাথে একটি ব্রোকারেজ হাউসে বিনিয়োগ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। মতিউর আরজিনার ব্যক্তিগত সম্পর্কের বিষয়টিও উঠে এসেছে ফোন আলাপে। আর হলো মানিকগঞ্জ যেতে বলে দিতে হবে যে এই রেভিনিউ মিটিং এ ওরা যেন ওই দিনেই হবে একটু ইনফরমেশনটা দেওয়া। এমনি তো অবশ্য রাকিব স্যার সবাইকে SMS দিয়েছে, আমার হাবিব ভাইয়ের সাথে কথা হয়েছে। মানে এটা আজকে ঠিক আছে, প্রোগ্রাম ঠিক আছে, প্রোগ্রাম ঠিক আছে, আচ্ছা কালকে যাই। ওকে। শুধু কাস্টম কর্মকর্তা নয়, সরকারি কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতি নিয়ন্ত্রণে সরকারকে আরো তৎপর হওয়ার পরামর্শ দেন টিআইবির নির্বাহী পরিচালক। এই ধরনের যারা অনিয়ম করছেন তারা কিন্তু যারা যে অনিয়ম করতে করতে সংস্থাগুলোকে এক ধরনের খাদের কিনারায় ঠেলে দিচ্ছেন, সেবা মান সর্বনিম্ন পর্যায়ে চলে যাচ্ছে ইত্যাদি একটা প্রেক্ষিত তৈরি হচ্ছে। সেটার জন্য যারা দায়ী তারাই কিন্তু তাদের উপরে কিন্তু অর্পিত হচ্ছে এটা নিয়ন্ত্রণ করা। তো যার ফলে যারা যিনি নিয়ন্ত্রক তিনি যদি আসলে এই যে অপরাধের সুবিধাভোগী হন, সুরক্ষক হন, তাহলে তো সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য বিশেষ ব্যক্তি তার বিরুদ্ধে এসব ছড়াচ্ছে বলে দাবি করেন আরজিনা। ভাইয়ের নিউজটা কি মানে আমি কি আপনাদের সাথে আসতে পারি? আপনারা আমাকে দেখেন, আমার কি আছে সেটাও দেখেন। আমি আসলে আপনাকে আমি জানি না আমার কি বলা উচিত। আমি মানে জাস্ট আমি খুব অসহায় জীবন যাপন করছি। মতিউরের সাথে সম্পর্কের কারণে ক্ষমতার অপব্যবহার করে আরজিনা বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করে চাকরি প্রার্থীরা।
এর মধ্যে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মহাসড়ক অবরোধ করে। আর ময়মনসিংহে অবরোধ করা হয় রেলপথ। এ সময় বৈষম্যমূলক কোটা বাতিল সহ 4 দফা দাবি জানিয়ে প্রয়োজনে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা। বাকিটা জানাচ্ছেন জান্নাতুল মোহনা। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বেলা 4টার দিকে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগে সমবেত হয় আন্দোলনকারীরা। এর আগে বেলা 2:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জমায়েত হয়ে মিছিল সহকারে রাজু ভাস্কর্য থেকে হাইকোর্ট হয়ে শাহবাগে আসে শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে শাহবাগ সহ পুরো রাজধানী জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। একদিকে স্লোগান, আরেকদিকে যানজটে বসে কেউ ঘুমায়, আবার কেউ বাদাম খেয়ে সময় পার করে কয়েক ঘন্টা। গণতান্ত্রিক একটি দেশে 56% 55% কোটা কখনোই থাকতে পারে না। মেধাভিত্তিক আমাদের সবাইকে চাকরির ক্ষেত্রে নিয়োগ দেওয়া হয়। নারী কোটা দিয়ে বরং আমার নারীর যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বোধহয় আমরা আজকে রাজপথে আছি। শুধুমাত্র প্রতিবন্ধী কোটা ছাড়া কোনো কোটা থাকবে না। সরকারি চাকরির প্রথম থেকে চতুর্থ শ্রেণীতে বৈষম্যমূলক কোটা বাতিল সহ 4 দফা দাবিতে সোচ্চার আন্দোলনকারীরা। 56% কোটা পাকিস্তানের চেয়েও ভয়াবহ একটা বৈষম্য আমার মেধাবীদের সাথে। হাইকোর্ট যতদিন পর্যন্ত না 18-র পরিপত্র পুনর্বহাল করতেছে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এদিকে একই দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। এছাড়া কোটা বাতিল সহ 4 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার এবং শিক্ষকদের সুপার গ্রেডে পদোন্নতির দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে তৃতীয় দিনের মতো অচল প্রতিটি ক্যাম্পাস। আন্দোলন নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য দুঃখজনক বলে মন্তব্য করেন তারা। জানান, কারো কথায় বন্ধ হবে না যৌক্তিক আন্দোলন। মাজহারুল ইসলামের প্রতিবেদন। নতুন শিক্ষার্থীর পদচারণায় সরব থাকার কথা ছিল দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, কিন্তু শিক্ষকদের কর্মবিরতিতে কার্যত অচল সব প্রতিষ্ঠান। ক্লাস পরীক্ষা না হয় উদ্বিগ্ন নবাগত সহ সব শিক্ষার্থী। ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে আমরা এখন পড়ালেখা শুরু করব, হঠাৎ করে এখন এইসব কর্মবিরতি চলছে, তো এটা আমাদের জন্য অবশ্যই একটু অসুবিধাজনক হচ্ছে। এখন আমরা বুঝতে পারতেছি না যে ক্যাম্পাসে থাকবো নাকি বাসায় যাব, কবে ক্লাস শুরু হবে। এটা আমরা সত্যি একটা বিভাগের মধ্যে আছি। প্রত্যয় স্কিমকে কেন্দ্র করে শিক্ষকদের আন্দোলনকে অযৌক্তিক বলায় অর্থমন্ত্রীর প্রতি ক্ষোভ জানান শিক্ষকরা। আমরা খুব ব্যথিত হয়েছি। দায়িত্বশীল জায়গা থেকে আপনি যেভাবে বলেছেন এটি অযৌক্তিক, আপনাকে আমরা মনে হচ্ছে আপনি অযৌক্তিক কথা বলেছেন, আমরা যৌক্তিক। সুতরাং আমরা মনে করছি যে এভাবে দায়িত্বশীল জায়গা থেকে আপনি কথা না বলে আপনি কতটা যৌক্তিক তা বোঝানোর জন্য আমাদের সাথে বসুন, আমরা সেই আহ্বান জানাচ্ছি। জাতীয় পেনশন কর্তৃপক্ষের প্রত্যয় স্কিমের ব্যাখ্যাকে শুভঙ্করের ফাঁকি বলে উড়িয়ে দেন তারা। গতকালকে একটা বিজ্ঞপ্তি এসেছে, তারা কিন্তু আন্দোলনের যৌক্তিকতাটা সেখানেই স্বীকার করে নিয়েছে। তবে পদ্ধতিটা নিয়ে আমাদের প্রশ্ন আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটা বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে অবহিত করবেন কি কি সুযোগ সুবিধা আবার দিবেন, দেওয়ার মালিক তো আপনারা না। মহাসড়কের যে আত্মশ্লাঘা করছেন সেটাকে যদি সাস্টেইনেবল করতে চান এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী মানব সম্পদ তৈরির যে প্রচেষ্টা নিচ্ছেন সেইটি যদি বাস্তবায়ন করতে চান, তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই যৌক্তিক দাবি অবিলম্বে মেনে নিয়ে শিক্ষকদের শ্রেণীকক্ষ এবং গবেষণাগারে ফিরিয়ে যেতে প্রস্তুত করুন। এদিকে চলমান আন্দোলনের প্রেক্ষিতে বৃহস্পতিবার শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি জানান, বৈঠকে দাবির সুরাহা না হলে চলবে আন্দোলন। উনি ব্যাপারগুলো জানছেন, শুনছেন, এবং উনি বলে আমি জানিও ব্যাপারটা। তো আমি বলছি প্রত্যেক স্কিম প্রত্যাহার করতে হবে, আমাদেরকে স্বতন্ত্র বেতন স্কেলে আনতে হবে, আমাদের সুপার গ্রেডটি দিতে হবে। আমরা আন্দোলন চালিয়ে যাব, ডায়লগও বসবো। আমাদের আন্দোলন পুরোপুরি সাকসেস না হওয়া পর্যন্ত আমরা ক্লাসরুমে যাব না। শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে অনিশ্চয়তার মুখে পড়েছে লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা পর্যায়ের সমাবেশ করছে বিএনপি।
এর মধ্যে নাটোর ও পটুয়াখালীতে হামলার ঘটনা ঘটেছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, গুম, খুন, নির্যাতনের মধ্য দিয়ে সরকার আবারও দেশে ভীতিকর পরিবেশ তৈরি করতে চাইছে। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নাটোরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে হামলা চালায় যুবলীগের নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত হন দলের কেন্দ্রীয় নেতা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সহ অন্তত 10 জন। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পটুয়াখালী শহরের হোটেল আল কায়সারের পেছনে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। অতর্কিত হামলায় আহত হন বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী। খবর পেয়ে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাগেরহাটে দলীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর বাধায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করতে পারেনি দলটি। পরে পূর্ব নির্ধারিত সমাবেশ করতে না পেরে জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিমের বাসায় সংবাদ সম্মেলন করে বিএনপি। দুঃখের বিষয়, বাগেরহাটে আমরা কোনো প্রোগ্রাম দীর্ঘদিন আমরা করতে পারি। যদি একটা সাধারণ আমাদের আহ্বায়ক কমিটির মিটিংও ডাকি আমাদের অফিসে, আমরা পুলিশে আমাদের যে অফিসে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে কিশোরগঞ্জে শান্তিপূর্ণ সমাবেশে বিএনপি নেতারা দাবি করেন, বন্দী অবস্থায় খালেদা জিয়ার কিছু হলে তার দায় নিতে হবে সরকারকে। একজন মায়ের সন্তান হিসাবে আরেক মায়ের কাছে আকুল আবেদন, মিথ্যা মামলায় হিংসার বশবর্তী হয়ে আমাদের মাকে আর কারাগারে আটক রেখেন না। যদি অতি সত্বর মুক্তি না দেন, কোন দুর্ঘটনা ঘটে এই দায়িত্ব শুধু আপনাকেই বহন করতে হবে। দুপুরে সংবাদ সম্মেলন করে বিএনপির সমাবেশে হামলা ও বাধার নিন্দা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জনগণের পক্ষে কোনো আওয়াজ তুললে পরেই তারা যেন ফিট হয়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে। এই কারণে পুলিশকে লেলিয়ে দেয়, এই কারণে দলীয় সন্ত্রাসীদেরকে লেলিয়ে দেয়। আমি এর তীব্র নিন্দাই শুধু জানাচ্ছি না, ঘৃণাই শুধু জানাচ্ছি না, প্রতিটি অপকর্মের দায় তাদেরকে নিতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। কোটা আন্দোলনের উপরে বিএনপি পরজীবীর মতো ভর করেছে। দলটির কেন্দ্রীয় নেতারা আতঙ্কে আছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আন্দোলন জোরদার হচ্ছে না। প্রশাসন ও সরকারি কর্মকর্তাদের দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, মন্ত্রী ও সচিবরা সৎ থাকলে সেই মন্ত্রণালয়ে কেউ দুর্নীতি করতে পারে না। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন, জানাচ্ছেন শিউলি রায়। আওয়ামী লীগের ৭৫তম প্লাটিনাম জন্মজয়ন্তী উপলক্ষে ধারাবাহিক কর্মসূচি হিসেবে সাভার হেমায়েতপুর বাস স্ট্যান্ডে ঢাকা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আয়োজন করা হয় আলোচনা সভার। সমাবেশ শুরু হওয়ার আগেই বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিল ও স্লোগানে আলোচনা সভাকে জনসভায় পরিণত করে। আলোচনা সভায় কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়ে বলেন, বেগম জিয়ার মুক্তি করার দাবি জানিয়ে দেশকে আরও উত্তপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপি। এমন মন্তব্য করে বলেন, বিএনপি নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই ক্ষমতায় আসার। এই বিএনপি জামাত এটা নির্বাচনকে ভয় পায়, এটা নির্বাচনে বিশ্বাস করে না, এটা সন্ত্রাসী দল। গণতান্ত্রিক চরিত্র এদের মধ্যে নাই, গণতান্ত্রিক চরিত্র নাই বলে তারা নির্বাচনকে ভয় পায়। বিএনপিকে বলতে চাই যে আপনারা এগুলি কিছু করে আপনাদের কিন্তু কোনো লাভ হবে না। আপনারা যদি রাজনীতি করতে চান তাহলে সুস্থ রাজনীতি করেন। আগামী নির্বাচনের জন্য আপনারা তৈরি হন। ক্ষমতা আসতে হলে নির্বাচন ছাড়া আর কোনোভাবে আপনারা কিন্তু ক্ষমতায় আসতে পারবেন না। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, বিএনপির আন্দোলন জোর নেই। মির্জা ফখরুল সহ বিএনপির নেতারা এখন তারেক আতঙ্কে আছে। বিএনপির হাত, আন্দোলনের হাত ভেঙে গেছে। নেতারা দিনের আরাম, রাতের ঘুম হারাম হয়ে গেছে। কখন তারেক রহমানের ডাক আসে, কখন কার চাকরি নট হয়ে যায়।
এমন সময়ে তিনি আরো বলেন, কোটা আন্দোলন সব সময় ছিল, তাদের উপরে বিএনপির পরজীবীর মতো ভর করেছে। বলে যে শিক্ষকের আন্দোলন, তার সাথে তারা আছে। কোটা আন্দোলন গতবারও ছিল, এবারও আছে। এখন কোটা আন্দোলন শিক্ষক আন্দোলনের উপর ভর করেছে বিএনপি। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। পদ্মা সেতুর কাজ শেষ, আগামী শুক্রবার মাওয়া প্রান্তে হবে সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয়ক ও সংস্কার সচিব মাহমুদুল হোসাইন খান। জানান, পদ্মা সেতু দিয়ে এ পর্যন্ত 1,27,00,000 যানবাহন চলাচল করেছে। প্রতিদিন গড়ে যান চলাচল করছে 19,000-এর মতো। টোলের মাধ্যমে রাজস্ব এসেছে 1,661 কোটি টাকা। প্রতিদিন আসছে 2,30,00,000 টাকা। সভায় রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে 2024-25 অর্থ বছরের জন্য সৌদি আরব ও রাশিয়া থেকে 70,000 মেট্রিক টন সার কেনার সিদ্ধান্ত হয়। এতে মোট ব্যয় হবে 344,38,30,000 টাকা। ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রোর কোটি টাকার সেই উচ্চবংশীয় গরু সহ আমদানি করা ব্রাহ্মা জাতের 6টি গরু জব্দ করেছে দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট টিম। অভিযানে দেখা যায় ব্রাহ্মা জাতের এসব গরু প্রাণী সম্পদ অধিদপ্তরের কাগজপত্রে জবাই হয়েছে 3 মাস আগেই। পরে গরুগুলো ফের প্রাণী সম্পদ অধিদপ্তরে হস্তান্তর করে দুদক। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাত। সাদিক এগ্রোর অনিয়মে এবার দুদকের জালে আটকা পড়ল কোটি টাকার সেই গরু। অবৈধভাবে 2021 সালে 15টি বার্মা জাতের গরু আমদানি করে সাদিক এগ্রো। পরে বিমানবন্দর কাস্টমস তা জব্দ করে প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানের জন্য হস্তান্তর করে। পরবর্তীতে সে ব্রাহ্মা জাতের গরুগুলো সুলভ মূল্যে মাংস হিসেবে বিক্রির জন্য কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের তত্ত্বাবধানে ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনকে দেয়া হয়। কিন্তু সাদিক এগ্রো সেগুলো কোরবানির পশু হিসেবে আরম্ভ করে বিক্রি করে। এমন অভিযোগে গেল কয়েকদিন ধরে সাভার, কেরানীগঞ্জ সহ বিভিন্ন জায়গায় দুদকের তল্লাশিতে অবশেষে সেই গরুর সন্ধান মিলেছে মোহাম্মদপুরের চন্দ্রিমা আবাসিক টাউনে। কালীন কমিটির মাধ্যমে তাদের নিকটে হলো এই গরুগুলো সরবরাহ করা হয়েছিল। এগুলো মানে জবাই করে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সুলভ মূল্যে বিক্রয় করার জন্য গত রমজানে দেওয়া হয়েছিল। কিন্তু সেই গরু মানে জবাই না করে তারা এখন পর্যন্ত জীবিত তার ফার্মে পাওয়া গেছে। দুদক এসব জব্দ করা গরু প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে হস্তান্তর করে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে। এবার আমরা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আমরা নিজ জিম্মায় গ্রহণ করে আবার তাদের জিম্মায় প্রদান করতেছি। এক্ষেত্রে তারা আইনগতভাবে বাধা থাকবে। এদিকে এই গরুগুলো মাংস বিক্রির কথা থাকলেও এখানে কিভাবে তা এলো, এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক। দায়টা বলতে বিশেষ করে এটা জবাই করার কথা ছিল, যেহেতু এটা জবাই হয়নি, যার জিম্মায় এটা আমরা দিয়েছিলাম উনি এক্ষেত্রে সঠিকভাবে দায়িত্ব পালন করেনি। প্রাণী সম্পদ অধিদপ্তর এই মাংসগুলো পেয়েছে, যে পরিমাণ মাংস পাওয়ার কথা প্রত্যেকটা কেন্দ্রে সেই পরিমাণ তারা পেয়েছে। উদ্দেশ্য ছিল তো মাংস বিতরণ করা, সেটা সম্পন্ন হয়েছে, সাকসেস হয়েছে। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। দুর্নীতির অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে অনুসন্ধান পর্যায়ে গ্রেফতারের ক্ষমতা রাখে দুদক। কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, যথাযথ আইনি প্রক্রিয়ায় এই দুই ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। দেখুন, আজকে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে আপনার আদেশের বিরুদ্ধে যে সাজা আপিল বিভাগের যে রায় 21 BLC আপিল বিভাগ, সেখানে আপিল বিভাগ বলেছে অনুসন্ধান কার্য চলাকালীন সময়ে ক্রেডিবল বিশ্বাসযোগ্য যদি তথ্য পায় ইনভেস্টিগেটিং এজেন্সি অথবা ইনকোয়ারি এজেন্সি, তাহলে কাউকে গ্রেফতার করতে পারবে। তবে সেই পাওয়ারটা আপিল বিভাগ বলেছে খুব কশাসলি এক্সারসাইজ করতে হবে, খুব সাবধানতা সহকারে সেই পাওয়ারটা আপনাকে এক্সারসাইজ করতে হবে। দুদক সব কিছু দেখে শুনে অ্যাপিল ডিভিশনের রায়ের আলোকে আইনবিধি দেখে তার সিদ্ধান্ত নেবে।
কয়েকদিনের টানা বর্ষণে ফেনী, কুড়িগ্রাম, মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হচ্ছে রাস্তাঘাট, দোকানপাট, ফসলি জমি, বাড়িঘর সহ গ্রামের পর গ্রাম। এতে ভোগান্তিতে পড়েছে লাখ লাখ মানুষ। অন্যদিকে গেল দুদিন বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জে কমতে শুরু করেছে পানি। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিনের অতিবৃষ্টিতে সারা দেশে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানিতে রাস্তাঘাট, ফসলি জমি, বাড়িঘর সহ প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। ফেনীতে মুহুরী নদীর বাঁধের ৬টি স্থান দিয়ে লোকালয়ে ঢুকছে পানি। ফুলগাজী উপজেলার অংশে নতুন করে আরও ২টি স্থান ভাঙনে ২ উপজেলার ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে পুকুরের মাছ, আবাদি জমির ফসল, নষ্ট হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট। মুহুরী নদীর ভাঙি ব্যাগ, দোকান হাল, ব্যাগ সব মালসা ব্যাগ লই গেছে। বন্যা বহুত ক্ষতিকর। এ পর্যন্ত পানি বারবার উঠে এখানে এর থেকে পর্যন্ত বৃত্তবাজার মানে এই জায়গা ১০০ কোটি টাকার ওষুধ লোকসান হয় মানে খালি এই জায়গাটা। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, মুহুরী ও কহুয়া নদীর পানি বর্তমানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে ২ উপজেলার ১০ হেক্টর আউশ, ৫.৫ হেক্টর গ্রীষ্মকালীন সবজি ও ১২.৫ হেক্টর জমির আমন বীজতলার ক্ষতি হয়েছে। মৌলভীবাজারে উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলা সদর, কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলায় আবারও বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। ৩টি নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। হাওরের গ্রামগুলোতে নতুন করে পানি প্রবেশ করেছে। দ্বিতীয় ধাপের বন্যায় প্রায় ৩ লাখ মানুষ এখনও পানিবন্দী রয়েছেন। বৃষ্টি আর পাহাড়ি ঢল না থাকায় সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। অন্যদিকে কমেছে সুরমা, জাদুকাটা সহ সব নদীর পানি। বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার পানি নেমেছে সুনামগঞ্জ পৌর শহর থেকেও। পানি বাড়লে আমরা ইনকাম সোর্স বন্ধ, সবটা বন্ধ, কর্মকর্তা নাই, বিপদ পড়ি হঠাৎ, আল্লাহ ভরসা আর কিছু নাই। উজানের ঢল ও গত দুদিনের বৃষ্টিপাতে আবারও উত্তরের লালমনিরহাটে তিস্তা, ধরলা, সিঙ্গিমারি সহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তিস্তায় পানি বৃদ্ধি পাওয়ায় নদীর চরাঞ্চলে পানি প্রবেশ করে ভোগান্তি সৃষ্টি করছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, উজানে ভারী বৃষ্টিপাত হলে তিস্তার পানি আরো বাড়তে পারে। এই ৩-৪ দিন থেকে পানি বাড়তেছে আবার কমতেছে। আমরা খুব বেকুব অবস্থায় আছি, রাতে আমাদের ঘুমও হচ্ছে না। এখন এই যে টুকি বন্যা হয় এতে আমাদের বীজতলা নষ্ট হচ্ছে, আমাদের ফসলি জমি আমরা আবাদ করতে পারতেছি না, পানি বন্দি হয়ে থাকা লাগে। এদিকে কুড়িগ্রামেও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতি। নদীর পানি বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী অন্তত ২০,০০০ পরিবার। সেই সঙ্গে পানিতে তলিয়ে গেছে আমনের বীজতলা, পাট ও মৌসুমী সব ফসল। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং কেউ পার পাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটাই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সংসদ সদস্য থেকে শুরু করে সরকারের দায়িত্বশীল সবার জবাবদিহিতা থাকতে হবে, কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। নানক আরও বলেন, বিএনপি জামায়াত আমলে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ আনার পরও সরকার বা দুর্নীতি দমন কমিশন কোনো পদক্ষেপই নেয়নি। কিন্তু শেখ হাসিনার সরকারের আমলে দুর্নীতিবাজদের পার পাওয়ার কোনো সুযোগ নেই। জবাবদিহিতা প্রত্যেকেরই থাকতে হবে, সেটা শুধু সংসদ সদস্য নয়, যারা দায়িত্বশীল কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে, আইনের ঊর্ধ্বে হতে পারে না। দুর্নীতির চলমান অভিযান অব্যাহত থাকবে, কেউ পার পাবে না। এটাই হলো মেসেজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে। ভারতের বিপক্ষে কেন খেলতে পারেননি তা খোলাসা করেছেন তাসকিন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন, ঘুম থেকে দেরিতে ওঠার কারণে নয়, বরং দলের সঠিক কম্বিনেশনের জন্য ম্যানেজমেন্টের সিদ্ধান্তে খেলেননি তিনি। বিস্তারিত তৌসিফুল হাসানের রিপোর্টে। অবশেষে মুখ খুলেছেন তাসকিন, স্বীকার করেছেন তিনি ঘুম থেকে দেরিতে উঠেছেন, টিম বাসও মিস করেছেন, তবে সেজন্য যে দলে তার জায়গা হয়নি সেটি মিথ্যা।
সম্প্রতি ফেসবুক পোস্টে বিস্তারিত লিখে ঘটনার খোলাসা করেন টাইগার পেসার। বলছেন সকাল 8:37 ঘুম থেকে উঠে টস শুরু হওয়ার 20 মিনিট আগে স্টেডিয়ামে পৌঁছান। দলের সাথে গেয়েছেন জাতীয় সঙ্গীত। দেশের বেশিরভাগ সাংবাদিক গুজব রটিয়ে তার সুনাম ক্ষুণ্ণ করেছেন বলে দাবি করেন এই পেসার। টিম বাসে না উঠে যে ভুল করেছেন তার জন্য তিনি ক্ষমাও চেয়েছেন। বলছেন দলে জায়গা না পাওয়ার সাথে তার কোনো সম্পর্ক নেই। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে সঠিক কম্বিনেশনের জন্য দলে খেলেননি তিনি। জানিয়েছেন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত, আর দলের জন্য সে কতটা নিবেদিত তা তার কাছের মানুষেরা ঠিকই জানেন। দেশের মিডিয়া ও ক্রীড়া সাংবাদিকদের হুঁশিয়ারি দিয়েছেন তার সুনাম ক্ষুণ্ণ করলে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন তাসকিন। আশা করছেন সাংবাদিকরা মিথ্যা গল্প রটানো নিয়ে আরও সতর্ক হবেন। গণমাধ্যম কর্মীদের বিষাক্ত পরিবেশ তৈরি না করার আহ্বান করেছেন তাসকিন, কেননা তাতে দেশেরই সুনাম ক্ষুণ্ণ হয়। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল এখনকার সংবাদ সন্ধ্যায়। আমাদের পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh television অথবা @desh tv news থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।